আহ, প্রথমেই বলবো যে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা দাফন সম্পন্ন হলো। আজকের দাফনের যে আনুষ্ঠানিকতা, বিশেষ করে মানুষের যে উপস্থিতি ঢাকায়, সব মিলিয়ে কেমন দেখলেন? দিনটা ছুটিও ছিল সরকারি। মানুষের উপস্থিতি স্বতঃস্ফূর্ত, এটা আনুষ্ঠানিকতার অংশ না, এটি তার নিজের অর্জন। তাকে মানুষ ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে, মানুষ তাকে শেষ বিদায় জানানোর সময় উপস্থিত থাকতে চেয়েছে। এবং জানাজা হচ্ছে একটি প্রার্থনা, যে প্রার্থনায় তারা সকলে অংশ নিয়েছেন। আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী জানাজা কিন্তু একটি সমাজের কিছু মানুষ পড়লেই হয়ে যায়, কিন্তু হ্যাঁ। বাকিদের আর পড়তে হয় না। এটা ফার্জে কিফায়া। হ্যাঁ, 3 জন লোক জানাজা পড়লেই হয়ে যায়। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছেন। এর কারণ হচ্ছে তাকে মানুষ স্বীকৃতি দিয়েছেন যে তিনি প্রকৃত অর্থে জনমানুষের নেত্রী। এবং এই স্বীকৃতি রাজনৈতিক স্বীকৃতি না, এটা একেবারেই ভালোবাসার এবং শ্রদ্ধার স্বীকৃতি। আমি মনে করি যে একজন রাজনীতিবিদের জীবনে এই অর্জন, এটি তার নিজস্ব অর্জন এবং এটি অনুকরণীয়, অনুসরণীয় এবং এটি ইতিহাসে তাকে অমরত্বের পথে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা আজকে বেশ কিছু রিপোর্ট করার জন্য আমাদের ভিডিও ফুটেজে যাদেরকে দেখেছি, অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে, একেবারেই রিক্সাওয়ালা যিনি ঢাকায় থাকেন না তারাও এসেছেন। কেউ কেউ একেবারে দলীয় নেতাকর্মী নিয়ে গাড়ি বহর নিয়ে এসেছেন, সেটি ঘটেছে গতকাল। দলের মানুষ তো আসবেই, আসবে, সেটা তো তাদের নেত্রী। দলের বাইরের যারা এরকম মানুষ আরো অনেক বেশি। আপনি নিশ্চয়ই মনে করেন না যে এই বিরাট জানাজাতে বিএনপি লোকই ছিল না, হয়তো 1/3, আমি হয়তো বলবো 1/3 বিএনপির মানুষ ছিল। বাকি যারা ছিল তারা, এমনকি তার বিরোধী যারা, তারাও সেখানে উপস্থিত ছিলেন। কারণ বিরোধীরাও জানেন যে তিনি কতটা ভালো রাজনীতি করেছেন এবং কতটা সরল, সোজা, আপোষহীন এবং অন্যকে সম্মান দিয়ে রাজনীতি করেছেন। এটা তার বিরোধীরাও জানেন। আমরা এর বাইরে সাধারণ মানুষের যে উপস্থিতিটা কেমন ছিল সেটি আসলে গণমাধ্যমের মাধ্যমে আমরা অনেকটা জেনেই গেছি সারাদিনে। আমরা এরই মধ্যে আরেকটা জিনিস দেখলাম যে ভারত, নেপাল, পাকিস্তান, এমনকি ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা তারা যেমন দেশের বাইরে থেকে তারা প্রথমে মৃত্যুর খবরের পরপরই আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাছাড়া চিঠির মাধ্যমেও শোক বার্তা পাঠিয়েছেন এবং তারা সরাসরি উপস্থিত হয়েছেন আজকে। এই যে উপস্থিতিটা, এটি আসলে মানে এইটা আপনি, আমার তো মনে হয় যে খুব ইমিডিয়েট আমরা দেখিনি এরকম আয়োজনটা। এটা ইমিডিয়েটলি বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীর মৃত্যু হয় নাই, সেই হিসেবে আমরা দেখি নাই। কিন্তু একজন প্রধানমন্ত্রীর মৃত্যু হলে যারা সার্ক সদস্য দেশ, তাদের এই কার্টেসিটা দেখানোর কথা এবং সকলেই তাকে সেটা দেখিয়েছেন। এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে যে আমাদের এই যে আঞ্চলিক সহযোগিতা বা আঞ্চলিক সৌহার্দ্য, সেটা সম্ভাবনা এখনো মরে যায় নাই। এই বিষয়টি আমাদেরকে আমি মনে করবো যে আশ্বস্ত করেছে। আর এইখানে এসে আবার চিরপ্রতিপক্ষ দুই দেশের 2 জন হাতও মিলিয়েছে, সেটাও আমাদেরকে আশা নেই। পাকিস্তানের স্পিকার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আমরা তো আসলে অশান্তি চাই না এই অঞ্চলে। অশান্তি যারা তৈরি করেন তারা হাত মিলিয়েছেন, এটা দেখে আমার ভালো লেগেছে। আর আপনি যদি বলেন যে নিকট অতীতে আমরা দেখি নাই, আমরা দেখেছি, অন্য দেশে দেখেছি। ভারতে যখন প্রণব মুখার্জি উনি মারা গেছেন, তখন আমাদের এখান থেকে গিয়েছে, অন্যরা সবাই এসেছেন। এটা আসলে একটা কার্টেসি। একটা দেশের নেত্রী বা নেতা যদি ইন্তেকাল করেন তাহলে বা পরলোক গমন করেন, তাহলে অন্যান্য দেশের উচ্চপদস্থ ব্যক্তিরা সাধারণত এসে থাকেন। তিনি সিটিং প্রধানমন্ত্রী না বলে হয়তো ভারতীয় প্রধানমন্ত্রী বা পাকিস্তানের প্রধানমন্ত্রী আসেন নাই। উনি এই মুহূর্তে সিটিং প্রধানমন্ত্রী হয়ে থাকলে তারাও হয়তো আসতেন। নিশ্চয়ই। এখানে মানে কিছুটা তিনি বেশ আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া এখন মৃত্যুর আগে পর্যন্ত রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বলা যায়। কিন্তু তার ব্যক্তি যে গ্রহণযোগ্যতা, মানে সরকারি দায়িত্ব পালনের বাইরেও, সেইটা আসলে তার ইমেজ যেটা, সেটা কিছুটা ভূমিকা রেখেছে কিনা? রাজনীতিতে তার সক্রিয়তা শেষের দিকে বাধাগ্রস্ত হয়েছিল। তাকে একটা হাস্যকর মামলায় জেলে পাঠানো হয়েছিল এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল, সেটা বোঝাই যায়। এই মামলাটি সম্পর্কে আমার ধারণা আপনি জানেন। এই টাকাটা আসলে আত্মসাৎ করা হয়নি, এটি একটি ফাউন্ডেশন। যে ফাউন্ডেশনের টাকাটা একটা অ্যাকাউন্টে না থেকে আরেকটা অ্যাকাউন্টে ছিল। এটা কিন্তু কোথাও খরচ হয়ে যায় নাই কিংবা কেউ চুরি করে নাই। কিন্তু তাকে আমি বলবো যে এক ধরনের
অদ্ভুত মামলায় উনি সাজাটা পেয়েছিলেন, কিন্তু এই সাজার কারণে তিনি শেষের দিকে সক্রিয়ভাবে রাজনীতিতে শারীরিক উপস্থিতি দিয়ে জি। থাকতে পারেন নাই। কিন্তু এরকম নেত্রী যিনি এরকম একটি উচ্চতায় উঠে যান, তার আসলে হুম, শারীরিক উপস্থিতি খুব একটা দরকার হয় না। হুম, তিনি তার দলের জন্য অনুপ্রেরণা হয়েছিলেন এবং তার দলের লোকজন তাকে ঘিরেই দলের ঐক্য বজায় রেখেছিল। আর একদম শেষের দিকে তার অসুস্থতাজনিত কারণে তিনি আসলে পাবলিক প্লেসে বা পাবলিক কোনো জায়গাতে যেতে পারেন নাই। হুম। তারপরেও শারীরিক সক্ষমতাটা ওই অবস্থায় ছিল না। 5ই আগস্টের এই অভ্যুত্থানের পরপর হুম, তিনি কিন্তু বক্তৃতা দিয়েছিলেন এবং এই হ্যাঁ, বক্তৃতাটা খুবই জরুরি ছিল ওই সময়। এই বক্তৃতাটি ওই সময় দেশে যতটুকু শান্ত পরিবেশ ছিল, আমি মনে করি যে এই বক্তৃতাটা সেটার কারণ ছিল। এই বক্তৃতার মধ্যে তিনি প্রতিশোধ নিতে না করেছিলেন। এই বক্তৃতার মধ্যে তিনি বলেছিলেন যে আ কোন ধরনের প্রতিশোধ কিংবা কোন ধরনের জিঘাংসা, কোন ধরনের আ আক্রোশ, বিদ্বেষ এগুলি যেন আমরা চরিতার্থ না করি। হুম, তিনি বলেছিলেন যে এটা একটা ঐক্যের সময়। হুম, সকলে যেন ঐক্যবদ্ধ থাকে। এই বিষয়টি খুবই আমি মনে করি যে ওই সময়ে হুম। একটা জরুরি কাজ তিনি করেছিলেন। অর্থাৎ তিনি তার দায়িত্ব পালনে কখনো পিছিয়ে আসেন নাই। ওই হাসপাতালের বেড থেকে তিনি কথা হুম। বলেছিলেন। আপনার মনে থাকবে যে শেষের দিকে যখন তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার লন্ডনে বৈঠক হবে কি হবে না, বিএনপির অনেক এর দিক থেকে না ছিল, কিন্তু তিনি হাঁ করেছিলেন এবং জোরালোভাবে করেছিলেন। সেইটা এবং তারপরে তারেক রহমানের দেশে আসা বা আপনি জানেন যে ৩ টি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছিল, পরবর্তীতে একটিতে ছিল যদিও অল্টারনেটিভ রাখা ছিল। এই বিষয়গুলো আসলে সক্রিয় এবং আশা করা যাচ্ছিল তিনি আসলে কিন্তু শারীরিক বিবেচনায় হয়তো সেইটি আসলে ছিল না। এটা আসলে প্রভাব ছিল কিনা দলের মধ্যে? মানে একেবারে বিএনপির ক্ষেত্রে। কি এবারের ধরনের ক্ষেত্রে। প্রভাব? উনার প্রভাব তো সবসময় ছিল। জি। উনার তো প্রভাবহীন বিএনপি কখনো ছিল না। উনার প্রভাবেই বিএনপি মূলত পরিচালিত হচ্ছে। উনার ওকে। কথাতেই পরিচালিত হচ্ছে। উনার সন্তান খুবই মাতৃভক্ত। ফলে হুম, মায়ের নির্দেশ তিনি পালন করেছেন। একটা পর্যায়ে কিছু জিনিস ছিল যেখানে হুম, আমি যতটুকু জানি যে তারেক রহমানের না ছিল। হুম। কিন্তু তিনি বলাতে তারেক রহমান হ্যাঁ, সেটা হ্যাঁ করেছেন। করেছেন। এবং শুধু তাই না, বিএনপি যে সংস্কার কমিশনের বৈঠকে বহু কিছু মেনে নিয়েছে। হুম। বহু কিছুতে শুরুর দিকে আপত্তি করল, পরে তারা সেসব বিষয় নমনীয় হয়েছে। এই সবকিছুর পেছনে তার একটা আ পরামর্শ ছিল। এখন এই মুহূর্তে খালেদা জিয়া নেই, তারেক রহমান দেশে। এই দুটো পার্থক্য বিএনপির সামনে। আমি তারেক রহমানের ক্ষেত্রে বলছি, আপনার কাছে একটু জানতে চাই যে এই প্রভাবটা কাটিয়ে উঠে মানে মৃত্যুর যে শোক সেটা নিশ্চয়ই উনি কাটিয়ে উঠবেন। তারপরে ১৭ বছর পরে দেশে ফিরেছেন। বিএনপির সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিন্তু অনলাইন কনভারসেশনটা বেশি হতো তার। সেক্ষেত্রে এখন সরাসরি এবং সামনের নির্বাচন। সেক্ষেত্রে দলের ভেতরে যে প্রার্থী নিয়ে অসন্তোষ, প্রচার নিয়ে এক ধরনের ঝুঁকি থাকে। তারপরে অন্য দলগুলোর সাথে ডিল করার ক্ষেত্রে আ মানে নির্দেশনাটা যেটা খালেদা জিয়ার আপনি বলছিলেন যে প্রভাব মুক্ত কখনো ছিলেন না। সেই প্রভাব রাখার সুযোগ এখন নাই। সেক্ষেত্রে এটা তার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে নাকি এটা উনি সামলে নেবেন বলে মনে হয়? না, আমি মনে করি না এটা খুব বড় ধরনের চ্যালেঞ্জ হবে। একটা বড় দলে সবসময় এই বিষয় থাকে। হুম, বড় দলে একাধিক প্রার্থী থাকে, বড় দলে অসন্তোষ থাকে, বড় দলে অনেকেই মনে করেন যে তিনি আ যিনি প্রার্থী হয়েছেন তার চেয়ে বেশি উপযুক্ত। এটা সবসময় থাকে। এটা বেগম জিয়ার সময়ও ছিল। এবং বেগম জিয়া বিষয়টিকে যেভাবে হ্যান্ডেল করেছেন, হুম, আমার ধারণা তারেক রহমান একইভাবেই হ্যান্ডেল করবেন। তিনি এই বিষয়গুলিকে সেইভাবেই বিবেচনা করবেন এবং সেইভাবেই মোকাবেলা করবেন। আর শোক কাটিয়ে ওঠার বিষয়টি আসলে ব্যক্তিগত। তিনি তার ব্যক্তিগত শোক কতদিন বহন করবেন, কিভাবে বহন করবেন, এটি সম্পূর্ণ তার নিজস্ব। মাতৃহারা হওয়ার যে শোক, এটা আসলে জীবনের শেষ দিন পর্যন্ত থাকে। যে সন্তান মাতৃহারা হয় সে জানে যে তার কতবার মায়ের কথা মনে পড়ে, কতবার বাবার কথা মনে পড়ে পিতৃহারা হলে। ফলে পিতৃ-মাতৃহারা একজন হুম, সন্তান আ কতটুকু তার শোক বহন করবে সেটা কেবল তিনিই জানেন। আমরা বলতে পারি না। তবে একই সঙ্গে তিনি ভাইও হারিয়েছেন হ্যাঁ, এবং প্রকৃত অর্থে তার পরিবারের তিনি আ ইমিডিয়েট পরিবার অর্থাৎ হুম, বাবা-মা, ভাই-বোনের যে পরিবার তাদের তো বোন নাই। হুম, তার ভাইটিকেও তিনি হুম। হারিয়েছেন। অর্থাৎ তার পরিবারে তিনি তিনি এখন একা। সম্পূর্ণ একা হয়ে গিয়েছেন। এই একাকিত্বেরও একটি কষ্ট আছে। যে কষ্টটা উনি ছাড়া কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব না। এরকম পরিস্থিতিতে যেসব সন্তানেরা আছেন তারা হয়তো বুঝবেন। আমি শুধু মনে করি যে এই শোককে তিনি শক্তিতে পরিণত করবেন। কেননা বেদনা থেকে মহৎ কিছু সৃষ্টি হয়। এবং আমি মনে করি যে এই বেদনা হয়তো তাকে আরো পরিশীলিত, আরো শুদ্ধ, আরো আ প্রতিজ্ঞাবদ্ধ করবে। যাতে তার মায়ের অসমাপ্ত কাজ, হুম, তার দলের যে সামনের লক্ষ্য, এই কাজগুলি তিনি আবেগ বিবর্জিত হয়ে যুক্তি এবং মেধা এবং বুদ্ধি দিয়ে তিনি সকল ধরনের রাগ, ক্রোধ, ক্ষোভ, ঘৃণা সবকিছু দূরে সরিয়ে রেখে প্রকৃত একজন রাষ্ট্রনায়ক হয়ে ওঠার লক্ষ্যে কাজ করবেন। আ যদি তিনি সরকারে যান। আর যদি তিনি সরকারে নাও যান,
তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দায়িত্বশীল বিরোধী দলের নেতা হবেন, এটা আমরা প্রত্যাশা করি। এই জন্য যে বাংলাদেশের সামনে আর কোনো অপশন নাই। বাংলাদেশের সামনে এখন ভালোর দিকে যাওয়া ছাড়া, আলোর দিকে হাঁটা ছাড়া আর কোনো অপশন নাই। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে খাদের কিনারায়, আমরা যে হিংসা বিদ্বেষ, যে ঘৃণা, যে প্রতিশোধকামিতার বাংলাদেশ গড়ে তুলেছে এবং যেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গা থেকে বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। এবং আমি মনে করি যে মানুষ মনে করে, আমরা অনেকেই আমরা মনে করি যে এইখানে তারেক রহমানের দায়িত্ব পালনের বড় সুযোগ রয়েছে। আপনি যেটা বলছিলেন যে কখনো কখনো যদি তার না থাকে, সেটি তার খালেদা জিয়ার মতামতে হাঁ হয়েছে, অর্থাৎ প্রভাবিত হয়েছেন তিনি। এইরকম সময় কি করতে হয় জানেন? আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এরকম সময় চিন্তা করতে হয় যে আমার মা থাকলে কি করতেন, আচ্ছা, আমার বাবা থাকলে কি করতেন, অথবা এরকম সময় পরামর্শ করতে হয় এমন কারো সঙ্গে যাদেরকে আপনি বিশ্বাস করেন, অথবা যাদের মেধা বা বুদ্ধির উপর আপনার আস্থা রয়েছে। আপনি বিশ্বাস করেন যে তারা আপনার স্বার্থে নয়, দেশের স্বার্থে আপনাকে ভালো পরামর্শ দেবে। এরকম লোক বেছে নিতে হয়। নেতা প্রকৃত নেতা হয়ে ওঠেন যদি তিনি মেধাবী মানুষদেরকে তার চারপাশে বেছে নিতে পারেন। আপনি দেখবেন আমাদের নবীজির জীবন তো আমাদের কাছে আদর্শ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাদেরকে দেখবেন, এবং তারপরে দেখবেন তার সাহাবাদেরকে, এবং তাদের গুণাগুণ বিচার করবেন। আপনি দেখবেন যে শ্রেষ্ঠ সমরবিদ, শ্রেষ্ঠ আজান দানকারী, শ্রেষ্ঠ ধৈর্যশীল ব্যক্তি, শ্রেষ্ঠ জ্ঞানী সব তার চারপাশে, তাই না? শ্রেষ্ঠ ধনী তার চারপাশে। তাহলে আপনি দেখেন সবচেয়ে সাহসী ব্যক্তি, এটা কিছুটা মানে তারা এটা কিন্তু সিলেকশন। একদিকে মেধাবীরা যেমন ভালো একজন নেতাকে বেছে নিতে চান, নেতাকেও মেধাবীদেরকে বেছে নিতে হয়। এটা একটা সিম্বায়োটিক সম্পর্ক, অর্থাৎ মিথজীবিতা। আপনি মেধাবী লোককে বেছে নেবেন, আর মেধাবী লোক আপনাকে বেছে নেবে, এবং আপনারা একে অন্যের মধ্যে একটা রেসপেক্টফুল রিলেশনশিপ, একটা শ্রদ্ধার এবং ভালোবাসা, একটা স্নেহের সম্পর্ক তৈরি করবেন, যেটা খালেদা জিয়া করতেন। এবার আমি এই কারণেই তিনি এত শ্রদ্ধা পেয়েছেন মানুষের। উনি মানুষের কথা শুনতেন, উনি জানতেন উনি কি বোঝেন এবং কি বোঝেন না, এবং তিনি সেই সব ক্ষেত্রে মানুষের উপর আস্থা রাখতেন, ভালো মানুষ বেছে নেওয়ার চেষ্টা করতেন। ওকে, ঠিক এই জায়গাটা যদি আমি তারেক রহমানের হয়ে মানে তার জায়গাটা, আপনি তার একটা বক্তৃতা শুনেছেন কি? কোনটা? বেগম জিয়ার। উনি একবার খুব উষ্মা প্রকাশ করছিলেন। তিনি বলছিলেন যে তোমরা তো পড়ালেখা করো না, ছাত্র দলের কোন একটা সভায় উনি বলছিলেন তোমরা তো পড়ো নাই, তোমরা তো জানো না, তোমরা পড়ালেখা করো, তোমরা না জেনে এসব বলো কেন? তারপর উনি বলছিলেন যে রাজপথ ছাড়ি নাই, এই কথা তো ঠিক না, তোমরা তো রাজপথে থাকো নাই। মানে উনি কিন্তু একদম সরল ভাবে বলছিলেন। উনি বলেছিলেন যে অশিক্ষিত লোক, উনি একটা ভাষা ব্যবহার করেছেন যে বস্তির ছেলে মেয়ে নিয়ে যেন রাজনীতি না করে, বরং উনি বলেছিলেন আমি কোয়ালিটি চাই, গুণ চাই। কোয়ালিটি গুণ কি জিনিস? এটা মেধা। উনি আসলে অশিক্ষিত বোঝাতে গিয়ে এই কথাটা বলেছিলেন আর কি। এই যে বক্তৃতাটা তিনি দিয়েছিলেন, একটা ছোট্ট বক্তৃতা, এবং তিনি উষ্মা প্রকাশ করেছিলেন, এইখানে কিন্তু তার চরিত্রটা প্রকাশিত হয়েছে যে আমি মেধা চাই। রেগে গেলেও তিনি ওই কথাটাই বলেছেন, আমি মেধা চাই, এবং যেভাবে রেগেছেন এটা তেমন কোনো রাগ না, এটা এক ধরনের ধমক। আমাদের মা বাবা এর চেয়ে বেশি রেগে আমাদেরকে ধমক দিয়েছেন, কিন্তু উনি একটা জায়গায় বলেছেন যে আমি কোয়ালিটি চাই।